সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা এসআরএস ইন্টারন্যাশনাল বিউটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং যে বিষয়টা নিয়ে আজ আমরা আলোচনা করতে বসেছি সেটা হলো বিএনপি সরকার গঠন হয়েছে এবং বিএনপি সরকার গঠনের পরে তার প্রশাসন, অর্থনীতি এবং কূটনীতি কি বার্তা দিচ্ছে এবং সেটা কিভাবে সাজানো হয়েছে এবং কিভাবে বিএনপি কাজ করছে এই বিষয়গুলো নিয়েও জানা দরকার। কারণ বর্তমান নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে জনগণ এখন যেহেতু সচেতন হয়েছেন আরও বেশি এবং রাজনীতিতে তরুণ প্রজন্ম আগ্রহ দেখাচ্ছে, এখন আমরা বিএনপিকে পুঙ্খানুপুঙ্খভাবেই আসলে বিশ্লেষণ করে দেখতে চাই যে সরকার আসলে কতটুকু এগিয়ে আছে সরকার গঠনের পর। আজ আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করতে দুজন অতিথি এসেছেন, চলুন কথা বলি তাদের সাথে। শুরুতে আমাদের সাথে আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল, তিনি সংসদ সদস্য ফরিদপুর ০৪, অনেক অনেক স্বাগত জানাই। এবং তিনি আছেন অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বিএনপি, এবং তার পাশে আছেন আমাদের ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টি, স্বাগত জানাই। আজ শুরু করছি বাবুল ভাই আপনাকে দিয়ে। বিএনপি সরকারের তো ২ সপ্তাহের মতো পার হয়ে গেছে, এই সময়ের কোন কাজগুলোকে আপনি আসলে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে ধরতে পারেন? জি, থ্যাংক ইউ আপনাকে। শামীম ভাই আছে, আমাদের দর্শক শ্রোতারা আছে, প্রত্যেককে আমার সালাম অভিবাদন। তো সেই জন্য বলা যায় যে আমি মনে করছি, আমি একজন রাজনীতিবিদ হিসেবে না, জাতীয়তাবাদী দলেরও একজন কেউ না, যে এই শুরুটার মধ্যে অনেক তাৎপর্যপূর্ণ অনেক ব্যাপার আছে। আপনি সমালোচনাও খুঁজে পাবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু পজিটিভ দিকগুলা যেটা, যে একজন সরকার প্রধান হয়েছেন যিনি, তার চলন বলন, তার আচার আচরণ, তার মাইন্ডসেট এবং তার কি বলে নমনীয়তা, ডাউন টু আর্থ যে বিহেভিয়ারগুলো, এগুলো আমাকে, তিনি একটা বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে, একেবারেই বাহুল্যবর্জিত বক্তব্য। আমাদের দেশের কালচার, বিরোধী দলকে আক্রমণ করা, ভিন্ন দলকে ছোট করা, কাউকে খিস্তি খেয়র করা, এক চুলো তার মধ্যে ছিল না। শুধু সম্ভাবনার কথা, স্বপ্নের কথা, আমাদের আগামী দিন আমরা কিভাবে চলবো সেই বিষয়গুলো, প্রয়োজনীয় বিষয়গুলো তিনি বলেছেন। তারপরে দেখেন, ডে ওয়ান, প্রথম দিন যখন আমরা শপথ নিয়েছি, আমরা কিন্তু এটা নির্বাচনী ইশতেহারেও দিতে পারতাম, নির্বাচনের আগে বলে আমরা এটাকে বাহাবা নিতে পারতাম, ভোটের জন্য ব্যবহার করতে পারতাম, যে সংসদ সদস্যরা কি বলে ট্যাক্স ফ্রি যে গাড়িটা, সেই গাড়ি নেবে না, সরকারি যে প্লট সেগুলো নেবে না। আমাদের প্রধানমন্ত্রী যিনি, তিনি আমাদেরকে প্রস্তাব দিয়েছেন, আমরা এক বাক্যে সানন্দে আমরা মেনে নিয়েছি। তো আপনি হিসাব করে দেখেন তো এখানে কত টাকা সাশ্রয় হলো গভর্নমেন্টের। ৩০০ এমপি, তারপরে ৫০ জন নারী, ৩৫০, তারপরে উচ্চ কক্ষটক্ষ মিলিয়ে যদি ৪০০, ৪৫০, ৫০০ এমপি হয় এক একজন, আপনি কিন্তু আপনি এই যে ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট মিনিমাম কিন্তু ৯ থেকে ১০ কোটি ১২ কোটি টাকার হিসাব। তো ১০ কোটি টাকা আপনি ধরেন, ৪০০ এমপি কত টাকা হয়? ৪,০০০ কোটি টাকার উপরেই রাষ্ট্রের সাশ্রয়। হ্যাঁ, এটা একটা ইস্যু। আর তার সবথেকে বড় কথা যে সরকারটা ৩ দিনের মাথায়, আপনি একেবারে প্রান্তিক মানুষ, কৃষি যারা কৃষক পেশার সাথে, যদি আমরা বলি যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, রাজনীতি হয় ঢাকায়, তর্ক হয়, বিতর্ক হয়, গোষ্ঠী ভিত্তিক, শ্রেণী ভিত্তিক, তাদের স্বার্থ, এইসব কথা নিয়ে আলোচনা হয়, কিন্তু মানুষের কথা, কৃষকের কথা বলবার মানুষ কিন্তু কম আছে। প্রান্তিক জনগোষ্ঠী ৩১ দফা আছে, সেখানে ২৭ নম্বরেই কৃষকদের, সেই জন্য আমি যেহেতু কৃষক সংগঠনের সাথে জড়িত, সেই জন্য বিষয়টাকে আমি খুবই পজিটিভলি দেখি, যে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষকের ঋণ সুচ্ছ মাফ করা হয়েছে। ১৫ লক্ষ কৃষক, ১২ লক্ষ কৃষক এই সুবিধা পাবেন। ১,৫০০ কোটি টাকা গভর্নমেন্টের এখানে ভর্তুকি দিতে হবে। তো এই যে, এবং প্রধানমন্ত্রী ঢাকা শহরে যেভাবে চলছেন প্রোটোকল এই রোজার মধ্যে, আর সবথেকে বড় কথা যে রোজা আসলেই একটা তুফান শুরু হয়ে যায় বাজারের উপরে। আমি মনে করছি বা দেখছি যেটা ওই রকম, প্রথমে একদিন লেবুর দাম বাড়লো, এটা নিয়ে একটা বিরাট দক্ষযোগ্য কাণ্ড আলাপ আলোচনা। এখন মনে হয় বাজার পরিস্থিতি মোটামুটি সহনীয় পর্যায়ে আছে, এবং এটাই সবচাইতে বড় ব্যাপার, মানুষ বাজারে যে যাইতে পারছে বা ন্যূনতম একটা সহনীয় পরিস্থিতি আছে, এটা আমি মনে করি একটা ভেরি গুড ইনিশিয়েটিভ। তারপরে প্রধানমন্ত্রীর যে নিয়মানুবর্তিতা, তিনি ভোরবেলা অফিসে যাচ্ছেন টাইমলি, তার সহকর্মীরা যেতে জবাব দিতে শনিবারে অফিস করছেন, এই যে সামগ্রিক বিষয় এবং সবকিছু মিলে, যে উনি নিজে সরকারি গাড়ি ব্যবহার করছেন না, সরকারি তেল ব্যবহার করছেন না, এই ইস্যুগুলো আছে। এখন ওনাকে দেখে কয়জন সেটা ফলো করছে ওনার ক্যাবিনেটের বা ওনার এই ল মেকারদের মধ্যে, সেটা একটা আলোচনা হতে পারে। যখন করে তখন আসলে বাকিদের জন্য সূচনাটা তো হলো, উপর থেকে শুরু হলো। আমরা বিশ্বাস করি যে এই যে পজিটিভিটি বা এই যে ধারাবাহিকতা, সেটা একটা পর্যায়ে
আস্তে আস্তে পৌঁছাবে। আরো আসবো এই বিষয়ে অবশ্যই। ব্যারিস্টার শামীম ভাই আপনার কাছে এসে যেটা জানতে চাই যে মর্নিং শোজ দ্য ডে এটা বলেই ভাইয়া শুরু করলেন, সো আপনি আসলে কতখানি সকাল দেখেছেন নতুন সরকার আসার পরে? শহীদুল ইসলাম বাবুল ভাইকে অভিনন্দন। ওনার সুদীর্ঘ রাজনৈতিক পদচারণায় সুষ্ঠু ভোট হলে উনি অনেক আগেই সংসদে যেতে পারতেন। 14, 18, 24 দেশে ভালো ভোট হয়নি, এর জন্য ওনার মতো রাজনীতিবিদরা অনেক পরে সংসদে গিয়েছেন। বাট শুরু করেছে বিএনপি, এবং বিএনপি কিন্তু 14, 18, 24-এর ইলেকশনের পরে জঙ্গিবাদে যায়নি, ইন্টারন্যাশনাল টেররিস্ট বাহিনীর সাথে লিঙ্ক আপ হয়নি, গৃহযুদ্ধ শুরু করেনি, নিয়মতান্ত্রিক রাজনীতি করেছে এবং তার ফল তারা পেয়েছে দেরিতে হলেও। তো শুরু করতে পেরেছে যে বিএনপি, এটাই কিন্তু বিশাল একটা ব্যাপার। আর জাতীয় পার্টির পয়েন্ট অফ ভিউ থেকে খুব খোলামেলাই বলবো, আমরা ইউনিশ সরকারের উপর আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম, তারা আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছিল, এবং শুধু তাই না, আমরা বুঝতে পারছিলাম দেশটাকে তারা ফেলে দেবে। যেভাবে যাচ্ছিল তারা দেশ চালাতে পারতো না, কোনো এক সময় জঙ্গিবাদের রাইজ হতো, অর্থনীতি কলাপস করতো, একটা ইলেকটেড গভর্নমেন্ট একদম পূর্বশর্ত হয়ে যাচ্ছিল দেশ বাঁচানোর। নতুন সরকার আসায় দেশটা বাঁচার সূচনা হতে পারে। সেই সূচনায় আমি মনে করি অবশ্যই কিছু ভালো জিনিস হয়েছে। তার মধ্যে তো একটা হচ্ছে গণপরিষদের ব্যাপারটায় বিএনপি খুব শক্ত অবস্থান নিয়ে নিয়েছে এবং খুব তাৎক্ষণিক, এবং এটা জনাব তারেক জিয়ার অত্যন্ত সাহসী এবং দৃঢ় সিদ্ধান্ত। উনি জামাতের আমিরের বাসায় গেলেন, উনি নাহিদ সাহেবের সাথে গেলেন, এবং পরের দিন গণপরিষদে উনি শপথ নিলেন না। গণপরিষদ শপথ না নেওয়াটা সাংবিধানিক, কিন্তু এই সিদ্ধান্তটা পলিটিক্যাল। এই পলিটিক্যাল সিদ্ধান্তটা উনি সময় মতো নিয়ে পেরেছেন, কারণ একবার শপথ নিলে এটার কারেকশন করা যেত না। তো আমি মনে করি শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগটা ছাড়া বাকি সব ব্যাপারেই আমি মনে করি তারেক জিয়া সাহেব অসম্ভব দক্ষতা দেখিয়েছেন, এবং উনি শুনছেন, উনি বোঝার চেষ্টা করছেন, এবং উনি জনবান্ধব কাজের চেষ্টা করছেন। উনি যে ফ্যামিলি কার্ড, এটা তার মধ্যে একটা আইডিয়া, যদিও একটা কঠিন প্রশ্ন সামনে আসবে, এই ফ্যামিলি কার্ডের টাকা আসবে কোত্থেকে? কারণ আমাদের ইতিমধ্যে যে ওয়েলফেয়ার স্কিমগুলো আছে সেগুলোরই টাকা নাই, এবং গত বছর যে ট্যাক্স কালেকশন হয়েছে সে টাকা দিয়ে বেতন দেওয়া যাচ্ছে না, এবং লোডশেডিংয়েরও ভয় দেখানো হচ্ছে, বা লোডশেডিংও হবে, কারণ টাকা সমস্যা আছে। সেখানে ফ্যামিলি কার্ডের টাকা জোগাড় করা খুব কঠিন হবে। বাট এটা জনবান্ধব একটি উদ্যোগ, রাজনীতিবিদ বা শীর্ষ রাজনীতিবিদরা জনবান্ধব কাজ করবে, এটাই আমরা চাই। আমি বাবুল ভাইয়ের সাথে একটা বিষয় একটু ডিফার করব, যেহেতু আমি নিজেও সংসদ সদস্য ছিলাম। সংসদ সদস্যদের গাড়ি নেয়া, প্লট নেয়া, এগুলো সিম্বলিক। একটা এমপি ভোটে একজন সংসদ সদস্য কি পরিমাণ খরচ করে, দুটো ভোটে কি পরিমাণ খরচ করে, 5টা ভোটে কি পরিমাণ খরচ করে। এমপি হওয়ার পরে উনি যে 1,81,000 বা 2 লক্ষ টাকা বেতন পাবে, তার এলাকায় ন্যূনতম 5 থেকে 10 লক্ষ টাকা খরচ হবে। তার কাছে সমস্ত মানুষ সমস্ত প্রবলেম নিয়ে আসবে, এবং তার কাছে সমাধানের পথ তবে খুব সামান্য। সেখানে একটা প্লট, একটা ট্যাক্স ফ্রি গাড়ি, এটা কিছুই না, পিনাট, পাইনাট। আপনি 1% দুর্নীতি দেশে কমান, ওর থেকে বেশি টাকা সেভ হয়ে যাবে। সেখানেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগটা নিয়ে কিন্তু আমার ভয় লাগছে, কারণ অতীতে এরকম নিয়োগ দিয়ে লক্ষ কোটি টাকা দেশের পাচার হয়েছে, লুট হয়েছে, সরকার প্রধান চাইনি, বুঝতে পারেনি, কিন্তু হয়ে গেছে, সিন্ডিকেট করে ফেলেছে, পরে মামলা হয়েছে, কিন্তু বাই দেন দেশের ক্ষতি হয়ে গেছে। তো এমপিদেরকে বরাদ্দ বাড়াতে হবে, অ্যাকাউন্টেবিলিটি বাড়াতে হবে। এমপিদেরকে ওই গম চালের মধ্যে বেশি না রেখে তাদের কমার্শিয়াল ফ্লেক্সিবিলিটি, তাদের লাইফ লং পেনশন, তাদের লাইফ লং ভিআইপি স্ট্যাটাস, তাদের গাড়ি, বাংলো, অফিস স্টাফ, বেতন, আর তারা আর কোনো কাজ করবে না, দিনটা শুধু এগুলোই করবে। এখন একজন এমপিকে যদি ঘর চালানোর জন্য আইনজীবীর পেশায় থাকতে হয়, ডাক্তারি করতে হয়, ব্যবসা করতে হয়, তখনই তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। যে জন্য আমি একবার বিবিসিকে বলেছিলাম 5 বছর আগে যে এমপিদের বেতন 10 লক্ষ টাকা হওয়া উচিত, যাতে তিনি দিনে 18 ঘন্টা শুধুমাত্র জনগণ, আইন প্রণয়ন এবং রাজনৈতিক কাজটাই করতে পারে। পৃথিবীর অনেক দেশে তাই আছে। আচ্ছা বাবুল ভাই এই বিষয়ে কিছু বলতে চান? না, উনি ঠিকই বলেছেন, কিন্তু হচ্ছে কি আমাদের দেশে গরিব দেশ তো, হয়তো ঠিকই বলেছেন। এমপি কি যেন বলে, উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাটের একমতো একটা ব্যাপার আর কি। তো এমপিদের খরচ করতে হয়, রাজনীতিতেও টাকা লাগে। সকালবেলা এসে দেখবেন কত মানুষ, কেউ অসুস্থ, কেউ নানান ধরনের সমস্যা এবং সম্ভাবনা, যত মানে যত সমস্যা এমপি সাহেবের কাছে। সকালবেলা আপনি এদের সাথে দুর্ব্যবহারও করতে পারবেন না, এদেরকে বোঝাইতেও পারবেন না, যতক্ষণ পর্যন্ত তারা তাদের পারপাস সার্ভ না হবে। তো এটা একটা জটিলতা ঠিকই। আবার এটাও ঠিক যে মানে এই সীমিত সম্পদের মধ্যে, সামর্থ্যের মধ্যে কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে, এটাও একটা ইস্যু বটে। হ্যাঁ, এটা যেমন একটা ইস্যু। আর একটা ইস্যু হলো সবচেয়ে বড় কথা, যে দুর্নীতিটা, এই যে বিগত বছরগুলোতে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়ে গেছে, আপনি যদি এই পাচারটা রোধ করতে পারেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে অনেক কিছু আপনার জন্য সহজ হবে। শামীম ভাই যেটা বলেছেন ঠিকই বলেছেন, একটা বিপুল অঙ্কের টাকা লাগবে আপনার এই ফ্যামিলি কার্ড। এই কার্ড নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ। আমরা এলাকায় গেলে মহিলারা, নারীরা, যে মানে যেভাবে বুঝি, যারা এই ফ্যামিলি কার্ড নিয়ে তাচ্ছিল্য করেছিল, কালকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ,
উনিও দেখলাম বলতেছে যে হ্যাঁ, আসলে পাবেন, সময় হলে পাবেন পাবেন, নারীদেরকে বলতেছে, আমি দেখলাম। জি জি তো সেই জন্য এই ফ্যামিলি কার্ডের কর্মসূচিটা এটা নিয়ে ব্যাপক আগ্রহ আছে। যে করেই হোক, আপনার অন্যদিকে কাটছাট করে হোক বা যেখান থেকেই হোক ম্যানেজ করে আমার মনে হয় বিলাসিতা কমিয়ে আমাদের মনে হয় প্রান্তিক আস্তে মানুষের আস্তে জন্য। যেতেও হবে এদিকে। এবং এখন হ্যাঁ। যে প্রশাসনের পরিবর্তন নিয়ে যদি একটু আসি, আপনার কি মনে হয় সেটা মেধার ভিত্তিতে আয়োজন করা হচ্ছে নাকি দলীয় না, আমি সব মেধার ভিত্তিতে সব হচ্ছে, সবটুকু পুরোপুরি সেটা আমি বলবো না। জি তবে একটা নতুন সরকার আসলে তো পরিবর্তন হতেই হবে, এটা তো জি। একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ইস্যু। সরকারের নীতি, কর্মসূচি, আদর্শ, পলিসি এগুলো বাস্তবায়নের জন্য আপনার সাথে তো আমার নাও যাইতে পারে, আমার সমমনা মানুষ প্রয়োজন আছে। হ্যাঁ, সেখানে একটু ব্যত্যয় হতে পারে, মেধার একটু হেরফের হতে পারে। তবে দেখা যাবে যে কোনো সমাজ বিরোধী মানুষ এসে পড়লো কিনা বা কোনো দুর্বৃত্ত ঢুকে পড়লো কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ। এখন যোগ্যতার কম বেশি হতে হবে। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ ইস্যুটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, শামীম ভাই বলেছেন, হ্যাঁ অনেকেই আলোচনা হয়েছে। অবশ্যই এটা হতেও পারে, কারণ যাকে দেয়া হয়েছে তাকে নিয়ে কেউ কেউ বলেছেন দিন খেলাফি, আবার তিনি রিশিডিউল করেছেন, এটাও ঠিক। আবার তার মানে দক্ষতা, যোগ্যতা, ব্যবসায়ী, এই নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন। তবে আমি এই বিষয়ে একটা বলবো যে আমরা বিশ্বাস করি যে কাজ, তার আগামী দিনের কাজ দেখে তাকে আমরা চূড়ান্তভাবে মূল্যায়ন করতে পারবো। কারণ ধরেন এই যে সাইফুর রহমান সাহেব, উনিও কিন্তু একজন অর্থনীতিবিদ না। এখন আমাদের দেশে একটা ট্রেডিশন কি, বিশ্ব ব্যাংকে কাজ করলো কে, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ডের এই গবেষণাকার আছে বা এইসব অর্থনীতিবিদ কারা, এগুলো আমাদের একটা টেন্ডেন্সি। কিন্তু যখন সাইফুর রহমান অর্থমন্ত্রী হইলেন তখন কিন্তু উনি একজন সিএস ছিলেন। এখন পর্যন্ত বলা হয় যে উনি বেস্ট অর্থনীতিবিদ, আমাদের কেউ অর্থমন্ত্রী। তারপরে এই যে ফরাসউদ্দিন বলেন, সালেহউদ্দিন বলেন, যাদেরকে আমরা গভর্নর, ভালো গভর্নর বলি, তাদেরকেও কেউ চিনতেন না। তো আমি মনে করি, আর এটা বদলানো যাবে না এরকম না কোনো ইস্যু না। হ্যাঁ, আর যদি উনি ফেল করেন, সরকারের অনেকগুলো কর্মসূচি আছে, সেই কর্মসূচির সাথে গভর্নর বা অর্থনীতি বা অর্থ মন্ত্রণালয়ের একটা সাযুজ্যপূর্ণ হবার একটা ব্যাপার আছে, গণবান্ধব কর্মসূচিগুলো আছে। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য ওনারা কতটুকু কাজ করতে পারেন আমরা সময় দেখে একটু মূল্যায়ন করবো। জি, একেবারেই তাই। এবং সাথে যেহেতু ব্যারিস্টার শামীম ভাই আছেন আমাদের সাথে, তার কাছেই জানতে চাই যে একজন আইনজীবী গণভোট বাতিল চেয়ে আদালতে রিট করেছেন, এবং গণভোট বাতিল হলে রাজনীতিতে তার কিরকম প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন, এবং গণভোটের প্রয়োজনীয়তাটা কিরকম ছিল? বিষয়ে ইতিমধ্যে একটা রুলও জারি হয়ে গেছে যে কেন গণভোট এবং জুলাই সনদ বাতিল ঘোষণা হবে না। এর বিষয়ে যেদিন গণভোট অর্ডিন্যান্স হয় এবং জুলাই সনদ হয়, সেদিনই আমি পাবলিকলি বলেছিলাম যেটা ডাইরেক্টলি করা যাবে না সেটা ইনডাইরেক্টলি করা যাবে না। তখনও আমাদের সংবিধান সাসপেন্ডেড না, সংবিধানে লেজিসলেটিভ কিছু প্রসিডিউর আছে। পার্লামেন্ট থাকলে পার্লামেন্ট ল করবে, আর যদি পার্লামেন্ট না থাকে তাহলে অর্ডিন্যান্স দিয়ে ল করতে পারবেন। অর্ডিন্যান্স দিয়ে আপনি ল করতে পারবেন কোনগুলো, যেটা পার্লামেন্ট পারবে সেটা পারবে, যেটা পার্লামেন্ট পারবে না সেটা রাষ্ট্রপতিও পারবে না। প্লাস আপনি সংবিধানের কোনো অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স দিয়ে করতে পারবেন না। গণভোট দিয়ে আপনি সংবিধানের অ্যামেন্ডমেন্ট করার জন্য ভবিষ্যৎ পার্লামেন্টকে বেঁধে ফেলতে চাচ্ছেন। গণভোট এবং জুলাই সনদ বেসিক্যালি একটা সংবিধানের অ্যামেন্ডমেন্ট, কিন্তু আপনি সেটাকে করেছেন অর্ডিন্যান্স দিয়ে এবং অর্ডার দিয়ে। আপনি অর্ডিন্যান্স দিয়ে এটা কখনো করতে পারবেন না। দেন প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে জুলাই সনদ করা হয়েছে বা সংবিধান বাস্তবায়ন একটা আদেশ দেওয়া হয়েছে। এই অর্ডার দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির সংবিধানে নাই। শুধুমাত্র ডিফেন্স সংক্রান্ত বিষয়ে প্রেসিডেন্ট অর্ডার দিতে পারবে, এটা সংবিধানে আছে। কিন্তু সাংবিধানিক অ্যামেন্ডমেন্ট জুলাই সনদ সংক্রান্ত প্রেসিডেন্ট অর্ডার বলা আছে, এটা রাষ্ট্রপতির ক্ষমতার বাইরে। দেন আসেন গণভোট। গণভোটটা হবে যখন, তখন সংবিধানে গণভোট শব্দটা আসে নাই। নির্বাচন কমিশন গণভোট আয়োজন করতে পারে না, এটা আমরা পাবলিকলি বলেছি, তখনও বলেছি, এখনও বলেছি, ক্লিয়ারলি বলছি। নির্বাচন কমিশনের গণভোট আয়োজন করার কোনো ক্ষমতা নাই, ছিল না। তারা বেআইনিভাবে নিজেদের শপথ ভঙ্গ করে তারা গণভোট করেছে। নির্বাচন কমিশন শপথ নিয়েছে সংবিধান অনুযায়ী তারা নির্বাচন করবে। যে নির্বাচনটা সংবিধানে নাই সেই নির্বাচনটা তারা করতে পারে না। সেদিক থেকে আমি মনে করি এই রুলটা কমপ্লিটলি জাস্টিফাইড। এবং এই রুলটা আরেকটা হতে পারে, আপনি সংবিধানের বাইরে করতে পারেন যদি সকলে চায়, সবাই যদি একমত হয় যে হ্যাঁ এটা আমরা করব। সবাই তো এটাতে একমত হয়নি, 30টা রাজনৈতিক দলকে ওই আলোচনায় ডাকা হয়নি। বিএনপি যদিও রাজি হয়েছে, এটা অবশ্য আমি বলা ঠিক না, তারপরে বলি বিএনপিও আমার ধারণা মন থেকে রাজি হয়নি। বিএনপি একটা ইলেকশন করার জন্য, একটা স্ট্যাবিলিটির জন্য কিছুটা রাজি হয়েছে, হ্যাঁ, যে কারণে বিএনপি গণপরিষদের শপথ নেয়নি। এই হাইকোর্টের রুলের বাদ দিলেও কিন্তু বিএনপি গণপরিষদ শপথ নেয়নি, এবং না ভোটেরও সংখ্যা কিন্তু সিগনিফিকেন্ট ছিল, এবং 1/3 না ভোট পড়েছে। এবং আমি মানে নিজেই দেখেছি হ্যাঁ না ভোটে প্রচুর কারচুপি হয়েছে, এবং হ্যাঁ না ভোট কাউন্টিং এর সময় এজেন্ট রাখা হয়নি। প্রিজাইডিং বলেছে হ্যাঁ না ভোটটা আমাদের দায়িত্ব, আপনাদের থাকার দরকার নেই। এবং 73,000
ভোট বাতিল হয়েছে 73 লক্ষ ভোট বাতিল হয়েছে হ্যাঁ না ভোটের। আমরা ধারণা করি 73 লক্ষের মধ্যে বেশিরভাগই না ভোট ছিল, অর্থাৎ প্রায় 1/3 তো বৈধভাবেই আছে, এর সাথে আরো যোগ হবে কারচুপি, সব মিলিয়ে আমার মনে হয় আদৌ হ্যাঁ পাস করেছে কিনা এটা নিয়ে কিছুটা ডাউট আছে। সো এই যে ঐক্যমতটা হয়নি, আবার সংবিধানেও নাই, তাহলে সেখানে কি হবে? সেটা আনকনস্টিটিউশনাল হবে, তাই হতে যাচ্ছে। একেবারেই। তাহলে গণভোট নিয়ে আসলে এখন বর্তমানে পরিস্থিতি বা আপনাদের ভাবনা কি? তারা যতক্ষণ পর্যন্ত কি বলে সেই পর্যন্ত নিশ্চয়ই আমাদের ওয়েট। আদালত তো সবকিছুর উপরে, সংবিধান বলেন আর যাই বলেন, যেহেতু একটা বিচারিক বিষয় হয়ে গেছে, দেখা যাক আদালত এই বিষয়ে কি বলে। আর আপনার জুলাই চার্টার যেটা ছিল বা সংবিধান সংস্কার যে প্রস্তাবনা, সেখানে বিএনপির তো কিছু কিছু আপত্তি ছিল, পয়েন্ট কি বলে পয়েন্ট অফ হ্যাঁ এই ছিল, নোট অফ ডিসেন্ট ছিল। তো সেই বিষয়গুলোতে আপত্তি আছে। এর বাইরে বেসিক্যালি মানে সংস্কারের যে আকাঙ্ক্ষাটা, স্পিরিটটা বা মূল নির্যাসটা, সেটা কিন্তু বিএনপি 31 চার্টার যেটা আছে এর মধ্যেই কিন্তু আপনি মোরাললেস 75% আছে। যে জায়গায় মৌলিক সংস্কার, এরপরে কিছু কিছু বিষয় চাপিয়ে দেবার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দিয়ে দিচ্ছে বিএনপি। তো বিএনপি যেহেতু মানুষের গণরায় পেয়েছে, নিশ্চয়ই সেইগুলো তো করতে বিএনপি বাধ্য না। হ্যাঁ, তার বাইরে যে সংস্কারগুলো আছে এগুলা জন আকাঙ্ক্ষার সাথে যেগুলো সম্পৃক্ত বা দীর্ঘদিন আমরা যে বিষয়গুলো ব্র্যান্ডিং করেছি সেগুলো বিএনপি নিশ্চিতভাবেই করবে। একেবারেই। এবং আমরা অনেকেই আসলে কথা বলছে এভাবেই যে জনাব তারেক রহমান এমন সময়ই এসে দেশের হাল ধরলেন, যে সময়টা দীর্ঘ 17 বছর পরে এসে দেশটাকে উনি যেমন করে দেখে গিয়েছিলেন, দেশের অনেকটাই এখন অন্যরকম, এবং তার জন্য এটা বেশ চ্যালেঞ্জিং। তো সরকার হিসেবে এবং আপনিও সংসদ সদস্য হিসেবে চ্যালেঞ্জ আসলে কি কি ফেস করছেন? হিউজ চ্যালেঞ্জ, মানে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কথা, এরকম একটা আমাদের সমাজ বাস্তবতা একটা কঠিন বাস্তব খাদের কিনারে এক একটা করে চ্যালেঞ্জ যদি আমি বলি। একটা হলো রাজনৈতিক সংস্কৃতি একটা লোপ পেয়ে গেছে, এমন একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আমরা চলে আসছিলাম যেখানে যে বন্ধু হতে পারে দুইজন, একজন আরেকজনের জানাজায় যেতে পারে না। ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল করে, এই কারণে আমি ওনার চেহারা দেখতে পারি না, হ্যাঁ দেখলেই আমার গা শিরশির করে, নিষ্পিস করে, এরকম একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আমরা ঢুকে গেছিলাম। মান এবং শিক্ষার যে পদ্ধতি এটা একেবারে খাদের কিনারে চলে গেছে। আমরা একটা জাতি, মানে আপনার ধরেন বলা হয় যে অর্থনীতি ধ্বংস হয়ে গেলে সেটা আপনি রিবিল্ড করতে পারেন একটা সময়ে, গণতন্ত্র ডিস্ট্রয় হলে সেটাও আপনি পুনরুদ্ধার করতে পারলেন, হ্যাঁ, কিন্তু আপনার এডুকেশন যদি ধ্বংস হয়ে যায়, আপনার যুব সমাজ যদি মাদকাসক্ত হয়ে যায়, আপনি কি করবেন বলেন? তো এই যে যে একটা বাস্তবতা আমাদের মধ্যে তৈরি হয়েছে, বা গ্রামে গ্রামে প্রতি জনপদে ভয়ঙ্কর অবস্থা ধারণ, এর থেকে উত্তরণটা এবং সর্বোপরি আপনার অর্থনৈতিক যে মুক্তি। কিন্তু দুর্ভাগ্য হলো কি, যখন বিএনপি যখনই ক্ষমতায় আসে 91 থেকে শুরু করেন আপনার সেই যে ইরাকের কুয়েত দখল বলেন, তারপরে ইরাক এই যুদ্ধ বলেন, হ্যাঁ উপসাগরের যুদ্ধ শুরু হলো পরের বার 2001 সালে, তারপর টুইন টাওয়ারে হামলা হয়ে গেল, আবার এবার কয়েকদিনের মাথায় একটা গালফে এসে ওয়ার শুরু হয়ে গেল, একটা বিধ্বংসী যুদ্ধ। এটার একটা সুদূর প্রসারী প্রভাব গোটা বিশ্ব অর্থনীতি যেমন আছে, আমাদের তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশের জন্য তার একটা আফটার ইফেক্ট মারাত্মক, এখন ইফেক্ট শুরু হয়ে যাবে। এখনকার বর্তমান যে পরিস্থিতি আছে সেখানে বিএনপির আসলে কিভাবে ডিল করা উচিত সেটা একটু আপনার কাছে শুনতে চাই। 14 সাল থেকে 24 সাল পর্যন্ত বিএনপির উপর দুর্বিষহ অত্যাচার হয়েছে, জামাতের উপর হয়েছে। যখন শপথ নিয়েছেন রাগ, অনুরাগ, হিংসার ঊর্ধ্বে থেকে দেশ চালাবেন, এইটাকে ধারণ করতে হবে দেশের স্বার্থে। দোষীরা শাস্তি পাবে, এর বাইরে সহাবস্থান বহুত্ববাদ নিশ্চিত করতে হবে। পলিটিক্যাল সমঝোতা ছাড়া কখনো অর্থনীতি ভালো হবে না, অর্থনীতি অটোমেটিক্যালি ভালো হয় না। অর্থনীতি ভালো করার জন্য 18 কোটি লোককে ইকোনমিক অ্যাক্টিভিটিতে তা রাখতে হবে, 18 কোটি লোককে ট্যাক্স দিতে হবে। 1-2 কোটি লোক পালিয়ে থাকলো, 2-3 কোটি লোক কাজ করলো না, কাজ করতে পারলো না, অটোমেটিক অর্থনীতি ধসে যাবে। তো সেটা নিশ্চিত করতে হবে আমি মনে করি। আর অবশ্যই একটা কঠিন সময়, ইকোনমির অবস্থা গ্লোবালিও খারাপ, এর মধ্যে যুদ্ধ লেগে গেছে, সেটার ইম্প্যাক্টও পড়বে। বাংলাদেশেরও এনাফ রিসোর্স নাই, জব ক্রিয়েশন নাই। এই যে জব ক্রিয়েশন নাই, বেকার লোক, এরা কেউ ড্রাগ ব্যবসা করবে, কেউ পলিটিক্যাল ক্রাইম করবে, কেউ মিছিল করবে, কেউ আন্দোলন করবে। হাংরি ম্যান ইজ অলওয়েজ অ্যাংরি ম্যান। যে কোনো দেশের জন্য এত বিপুল সংখ্যক বেকার লোককে শান্ত রাখা এটা খুবই কঠিন কাজ। তো সেটার জন্য সরকারকে পলিটিক্যাল সহাবস্থান এবং হোপ দেখাতে হবে মানুষকে, যে আস্তে আস্তে আমরা উত্তরণের দিকে যাব। বিদেশে প্রচুর কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করতে হবে, এবং দেশেও যেসব ইন্ডাস্ট্রি কর্মসংস্থান করে তাদেরকে টাকা দিতে হবে প্রয়োজনে। তারা যদি ট্যাক্স নাও দেয়, তারা মানুষকে চাকরি দিচ্ছে, এই জন্য তাদেরকে টাকা দিতে হবে অ্যাটলিস্ট সার্টেন টাইম পর্যন্ত। এটা দেওয়ার পরে বাংলাদেশ উত্তর আমেরিকার উদাহরণ দিতে পারি। আমেরিকাতে সমস্ত ব্যাংকগুলো যখন মর্টগেজ ফ্রড করেছিল, তখন ব্যারাক ওবামা সকলের মতের বিরুদ্ধে গিয়ে
ফ্রড করা ব্যাংকগুলোকে টাকা দিয়েছিল এই কারণে যে ব্যাংকগুলো বেঁচে থাকুক, জি। এবং 2 বছর পরে তিনি এটা ফল পেয়েছিলেন। তো সেরকম বাংলাদেশের সিক ইন্ডাস্ট্রিগুলো বেছে বেছে এখন সাবসিডি দিয়ে এগুলোকে বাঁচাতে হবে যাতে জবগুলো থাকে। এই জবগুলো চলে গেলে সরকারের পক্ষে কিন্তু এই জব তৈরি করা সম্ভব না। এটা অগ্রাধিকারে আসতে হবে। আর হলো পলিটিক্যাল সহাবস্থান সকলের জন্য, একটা পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, একটা গ্র্যান্ড্রাম, একটা মিউচুয়াল এগ্রিমেন্ট, সহাবস্থান, কি করলে সকলকে নিয়ে দেশটা আগানো যাবে, সেই একটা ডক্টরিন যারা তাই রিকনসিলিয়েশন নিয়ে আসতে হবে। তাই জিয়াকে এটা আমার বাবাও করেছিলেন, ওনাকেও করতে হবে। জি একেবারে শেষ প্রান্তে আছি। শেষ প্রান্তে এসে আসলে জানতে চাই যে দীর্ঘ আন্দোলনের পরে কিন্তু সংগ্রামের একটি পথ বেয়ে এখন বিএনপি ক্ষমতায় এসেছে। আমরা যখন থেকে ভোট সম্পর্কে জানি, দুটো দল সম্পর্কে সবসময় শুনে এসেছি, এবং তারপরে বিএনপিকে আসলে এত সংগ্রাম করে এত বছর পরে সরকার হিসেবে পাবো সেটা আসলে কেউ আশা করেনি। আমরা সবসময়ই জানি যে একটা সুষম বন্টনের দরকার আছে রাজনীতিতে। একবার তার পারফরমেন্স কেমন, তার পারফরমেন্স কেন এভাবে দেখার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, দীর্ঘ বছর পর হয়েছে। এখন আপনারা কতটুকু আশাবাদী, এবং জনগণের উদ্দেশ্যে যদি কিছু না, বলতে চান? আশাবাদী তো হতেই হবে। ধরেন অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক সংগ্রাম আমরা আমাদের জীবনের এতগুলো বছর কাটিয়ে দিলাম সংগ্রামের মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে কত মানুষ জীবন দিয়ে দিল জি। একটা কিসের জন্য, একটা স্বপ্ন, একটা সম্ভাবনার জন্য, তো তাই না? জি সেই জন্যে আমাদের এই লড়াইটা তো শুরু হলো। এখন মানুষের ধরেন নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা এই আত্মত্যাগের মধ্য দিয়ে শুরু হলো। এখন মূল্যায়ন চেষ্টা একটা হলো কি, ধরেন সরকার প্রধান হিসেবে তারেক রহমানকে আমি যেভাবে দেখছি, মানে আউট অফ পলিটিক্স, আমি একজন সাধারণ মানুষ হিসেবে ওনাকে যেভাবে দেখলাম, যে ওনার আসলে আন্তরিকতার কোনো ঘাটতি নাই। উনি খুবই মানে কি বলবো, সাধারণ মানুষের মতো করে একদম আসলে। সিম্পল। উনি অ্যাপিল করেছেন। আমরা জি। ওনাদের একটা, ওনার সাথে যখন ক্লোজ ডোরে অল্প মানুষ কথা বলেছি, উনি নানান উদাহরণ দিয়ে এই চ্যালেঞ্জের কথাগুলো বলেছেন। এই যে ইকোনমিক চ্যালেঞ্জ, দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলার মধ্যে আনা, হ্যাঁ, নানান ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য, এই সমস্ত বিষয় নিয়ে উনি কথা বলেছেন। উনি অ্যাপিল করেছেন যে জি, জি, জি। দেখেন এই যে সমস্ত চ্যালেঞ্জ, তখন উনি প্রধানমন্ত্রী হন নাই, জি উনি বলেছেন এটা আমার একার পক্ষে সম্ভব না। আমি যখন একা থাকি তখন আমার বুকের মধ্যে দুঃখ দুঃখ করে, সব যখন আমি চিন্তা করি। উনি খুব ইমোশনালি কথাগুলো বলেছেন, মানে টাচই ছিল। তো সেই জন্য উনি বলেছেন যে আপনাদের সকলের সহযোগিতা আমার লাগবে, এবং দেশবাসীরও সহযোগিতা লাগবে, ধৈর্য লাগবে। এবং উনি বলেছেন যে আমি একা পারবো না, আবার যদি আমরা বা আমাদের কেউ কেউ আবার নতুন করে ফ্রাঙ্কেনস্টাইন হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশটা বিপদে পড়ে যাবে। জি উনি একেবারে। জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা বলেছেন। তার মানে আমি যেটা ওনার দেখেছি, ওনার ইচ্ছা শক্তি বা গুডউইল, আপনি যাই বলেন, এখানে কোনো ঘাটতি নাই। এবং উনি প্রয়োজনে কঠোরও হইতে পারেন, হচ্ছেন, দেখাচ্ছেন, এবং তিনি যেখানে নরম হবার প্রয়োজন তিনি সেখানে নরমও অনেক হচ্ছেন। ধন্যবাদ। সেই জন্য আমরা আশাবাদী। দেখা যাক বাকিটা বেশ আল্লাহ। চমৎকার, জেনে আমরাও আশাবাদী। শামীম ভাই, শেষ বার্তায় যদি কিছু বলে দিতেন আমাদেরকে। না, অবশ্যই দেশটাকে বাঁচাতে হবে। দেশটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, সামনে যেন কোনো এক্সপেরিমেন্ট না হয় এ বিষয়ে সরকার যদি সঠিক পদক্ষেপ নেয়, আমরা অবশ্যই সরকারকে সকলে সহযোগিতা করব। আবার সরকারকে সমালোচনাও করব। সরকারের সেই সমালোচনা গ্রহণ করার মতো মানসিকতা থাকতে হবে, এবং সমালোচনা থেকে বেছে নিয়ে ইমপ্লিমেন্টও করতে হবে। তো একটা নতুন বাংলাদেশের স্বপ্ন তো সবাই দেখছি আমরা, তো সেটার দায়িত্ব জনাব তারেক জিয়ার কাছে আসছেন, এবং বিশাল বড় মন নিয়ে ওনাকে এই দায়িত্ব পালন করতে হবে। অনেক ধন্যবাদ দুজনকেই সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ আমরা কথা বললাম নতুন সরকার গঠন, সেক্ষেত্রে প্রশাসন গঠনে কি কি চ্যালেঞ্জ হতে পারে, অর্থনীতি এবং কূটনীতিতে কি বার্তা আছে বিএনপির পক্ষ থেকে, সেই বিষয়গুলো নিয়ে। নতুন সরকার যেদিন থেকে গঠন হয়েছে সেদিন থেকেই আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন যেন আরও একবার ভালো করে দেখা শুরু করেছি। সেই নতুন বাংলাদেশেরই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।